আজ হচ্ছে শ্রাবণের দ্বিতীয় সোমবার। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের পুজো সেরে আমরা সবাই বেরিয়ে পড়েছি বাবা ভোলেনাথের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো আজ যাচ্ছি আমরা ভীমশঙ্কর মন্দির। আর এই মন্দিরটি আমাদের বাড়ির থেকে খুব একটা দূর নয়, ঘরের কাছে হলো। এতদিন অবধি কিন্তু আর মন্দিরটাতে আমি কোনোদিন যাওয়া হয়নি। ওই বলে না যে বাবার জায়গায় যেতে হলে বাবার ডাক আসতে হবে, আর বাবা ভোলেনাথ হয়তো আজকের দিনটাই চুজ করে রেখেছিলেন তার মন্দিরে তার দর্শন পাওয়ার জন্য। আর সেই জন্যই হঠাৎ করে দুদিন আগে প্ল্যান করলাম যে আজকে এই মন্দিরে যাব। তো ওই সকালে সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে আমরাও বেরিয়ে পড়লাম এই মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর এত চারদিকে পরিবেশটা কিন্তু খুবই একদম মনোরম পরিবেশ যাকে বলে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভীমশঙ্কর মন্দিরের ছোট্ট একটি ব্লগটির সাথে অবশ্যই থাকবেন। আর কথা দিচ্ছি এই ব্লগটির সাথে থাকে আপনারা একটুকুও বোর হবেন না। আর এই মন্দিরের চারপাশের যে এত সুন্দর পরিবেশ, সেই পরিবেশে আমার সাথে সাথে আপনারাও কিন্তু একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। তো চলুন ব্লগটি দেখা যাক। তো আমরা গাড়ি থেকে নেমে সিধা মন্দিরে চলে এসেছি। তো ওই নিচে গেটের ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু দুদিকে এরকম অনেক দোকানপাট বসেছে। এরকম 12 মাস এরকম দোকানপাট বসে না, এখন যেহেতু শ্রাবণ মাস তো এখানে একটু মেলা, ছোট ছোট মেলার মতো বসে। আর এখানে নানান রকম ফুলের দোকানের থেকে ধরে পূজার সামগ্রী, খাওয়ার জিনিসের দোকান, সমস্ত কিছুই কিন্তু বসেছে। তো আমরা আস্তে আস্তে উপরে চলে যাচ্ছি বাবা ভোলেনাথের দর্শন করতে। তবে উপরে উঠে যা দৃশ্য দেখতে পারলাম সেই জন্য কিন্তু আমরা একটুকুও প্রস্তুত ছিলাম না। এতটা ভিড় হবে আমরা একটুকুও বুঝতে পারিনি। আজ কিন্তু এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর বলা হয় শ্রাবণ মাসে নাকি প্রতি সোমবারই এরকম ভিড় হয়, তবে সোমবার ছাড়া বাকি দিনগুলো বলে শ্রাবণ মাসে কিন্তু এখানে প্রচুর মানুষ আসে বাবা ভোলেনাথের দর্শন করতে। আর এই ভোলেনাথের মন্দিরে যাওয়ার পথেই কিন্তু এখানে আছে এই গণেশ মন্দিরটি। ভক্তরা যারাই বাবার দর্শন করতে আসে আগে প্রথমে এই মন্দিরের মধ্যে গণপতির দর্শন করেই কিন্তু ভোলেনাথের দর্শন করতে যায়। প্রচুর মানুষ এখানেও বাবা বিঘ্নেশ্বরের পুজো করছিলেন। দেখুন চারপাশটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকটা একদম সবুজে ঘেরা, আর একদম প্রকৃতির মাঝেই কিন্তু এই বাবা ভীমশঙ্কর মন্দির। অনেক লম্বা লাইন ছিল, যত আমরা উপরে যাচ্ছি পিছনের লাইনটা মনে হয় আরো ততই বড় হতে যাচ্ছিল। প্রচুর মানুষ এসেছিল সেদিন মন্দিরে বাবার দর্শন করতে। তবে একটা দিক ভালো ছিল, সেদিন খুব একটা রৌদ্র ছিল না, সেই জন্য গরমটা একটু কমই ছিল। তো সবশেষে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে আমরা এখন মন্দিরের একদম কাছে চলে এসেছি। তো এখানে সবাই জুতো রেখে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। ওই যে সিধা সিধে একটা গেটের মতো দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের, এটি হচ্ছে মেন গেট। এমনি সময় আসলে আপনারা ঠিক মেন গেট এদিক দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবেন, কিন্তু এখন যেহেতু অনেক ভিড় আর প্রচুর মানুষ, সেই জন্য সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেদিক দিয়ে এন্ট্রির ব্যবস্থা করেছে। আর এই মন্দিরে কিন্তু এখানে কোনো মন্দির নেই, ভোলেনাথ কিন্তু একদম প্রকৃতির মাঝে এখানে বিরাজমান। সারা ভারতবর্ষে মহাদেবের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এই ষষ্ঠতম জ্যোতির্লিঙ্গই হয়েছে ভীমশঙ্কর বা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। শিবপুরাণ মতে ডাকিনী পাহাড়ের যে উল্লেখ রয়েছে যেখানে ভীমশঙ্কর মন্দির অবস্থিত, সেই ডাকিনী পাহাড় কিন্তু এই পাহাড়টিকেই বলা হয়, যেটি রয়েছে গুয়াহাটির গড়চকের পামুহিতে। আর শিবপুরাণের মতে কথিত আছে যে প্রাচীন সময়ে এক ভীমাসুর নামে খুবই পরাক্রমী এক অসুর ছিলেন, আর সেই ভীমাসুর তার মাতৃ কর্কটির সাথে এই ডাকিনী পাহাড়েই বসবাস করতেন। একদিন ভীমাসুর তার মাকে জিজ্ঞেস করলো যে মা, আমার পিতা কোথায়, আর তিনি কোথায় বা থাকেন, তিনি আমাদের সাথে কেন এখানে থাকেন না।
তখন তার মাতৃ কর্কটি ভীমাসুরকে বললেন যে রাবণের ভাতৃ কুম্ভকর্ণই তার পিতা ছিলেন, আর যাকে রাম বধ করেছেন, আর তার পূর্বস্বামীকেও ভগবান শ্রীবিষ্ণু বধ করেছেন। ঠিক তখনই ভীমাসুর প্রতিজ্ঞাবদ্ধ, তার পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সর্বত্র জয়ের প্রতিজ্ঞাবদ্ধ হয়। আর সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েই তিনি কঠোর তপস্যা শুরু করে তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে, আর ব্রহ্মা থেকে সর্বত্র বিজয়ের বরদান লাভ করে। তারপরে সে ভীমাসুর সর্বত্র জয় করা শুরু করে। তো সমস্ত জায়গায় জয় করে তিনি চলে আসেন কামরূপ। গুয়াহাটির আগে কামরূপ নামে প্রসিদ্ধ ছিল, গুয়াহাটির প্রাচীন নাম ছিল কামরূপ। আর তখন এই কামরূপের রাজা ছিলেন রাজা কামেশ্বর। আর রাজা কামেশ্বর আর ওনার পত্নী দুজনেই কিন্তু খুব শিব ভক্ত ছিলেন, তারা সবসময় শিবেরই পুজো করতেন। তো ভীমাসুর কি করলেন, সে রাজার সাথে যুদ্ধ করেও রাজাকে পরাস্ত করে বন্দি করে এই ডাকিনী পাহাড়ে নিয়ে আসে। তো ডাকিনী পাহাড়ে আসার পরেও রাজা যেহেতু শিবভক্ত ছিলেন, এখানেই ভোলেনাথের পুজো শুরু করে দেয়। আর সেই খবর যখন ভীমাসুর জানতে পারে, তখন রাজাকে বলে যে শিবের পুজো বন্ধ করতে। তো রাজা কিন্তু কোনো মতে রাজি হয় না শিব পুজো বন্ধ করতে। তখন ভীমাসুর কি করে, নিজের রাগে বসে এসে নিজের তরোয়াল বের করে শিবের উপরে শিবটিকে ভাঙতে চেষ্টা করে। তো স্বয়ং তখনই মহাদেব এখানে প্রকট হন, আর ঠিক সেই অবস্থাতেই ভীমাসুরকে এখানে বধ করে। আর ভীমাসুরকে বধ করে ওই যে ওইখানে গোফাটা দেখতে পাচ্ছেন, ওখানেই কিন্তু রয়েছে ভীমশঙ্করের লিঙ্গটি, যেটি একটু পরেই আপনারা দেখতে পাবেন। আর ভীমাসুরকে বধ করার পরে ওখানে প্রচণ্ড অগ্নি জ্বলতে থাকে, আর সেই অগ্নি নির্বাপনের জন্যই এখানে তখন দেবতারা মা গঙ্গাকে আবাহন করে। আর আর বলা হয় এই ঝর্ণারূপে যে জলটি দেখতে পাচ্ছেন, সেটি মা গঙ্গাকে যে তখন আবাহন করা হয়েছিল, সেই তখন থেকে এখন অবধি সর্বনিয়ত সেই মা গঙ্গা মহাদেবের অভিষেক করে চলছে। দেখুন কি সুন্দর জলধারা বয়ে চলছে। আর এই জলধারা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত বাবা ভোলেনাথের এইভাবে অভিষেক করে চলছে। বলেছিলাম না, প্রকৃতির মাঝে এত সুন্দর প্রকৃতিক পরিবেশ দেখলে আপনারা এখানে হারিয়ে যেতে বাধ্য হবেন। তো আমরাও এখানে মন ভরে বাবা ভোলেনাথের পুজো করে নিলাম, আর পুজো করে নিয়ে এখন বাইরের দিকে চলে যাচ্ছি। আর ওই ভীমাসুরকে বধ করার পরেই তো ওখানে দেবতারা চাইলেন, ঋষিমুনিরা দেবতারা চাইলেন মহাদেব যেন এখানে বিরাজ করে, যাতে তারা সর্বত্র মহাদেবের পুজো করতে পারে। আর ঠিক সেই সময় মহাদেব লিঙ্গরূপে এখানে অবস্থান করেন। আর তখন থেকে কিন্তু এই জ্যোতির্লিঙ্গকে, যেহেতু এখানে ভীমাসুরকে বধ করা হয়েছিল, তো ভীমশঙ্কর বা ভীমাশঙ্কর নামে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। আর মন্দিরের প্রবেশদ্বারে এখানে রয়েছে নন্দী মহারাজ। আর নন্দী মহারাজ কিন্তু আধা গরু রূপে আর আধা মানুষের রূপে এখানে অবস্থান করেছেন। আর এখানে দ্বাররক্ষী হিসেবে কিন্তু উনি, এই নন্দী মহারাজ দাঁড়িয়ে আছেন। তো মন্দিরে পুজো দিয়ে কিন্তু আমাদের বেশ ভালো লাগলো। আপনাদের এই ভীমাশঙ্কর মন্দিরটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। 6 ঘন্টা লাইন দিয়ে পুজো দিয়ে অবশেষে আমরা ভিতর থেকে বের হলাম। ভাবতে পারিনি ভিতরে এতটা ভিড় হবে, তবে বাবার কৃপা থাকার জন্য আমরা নির্বিঘ্নে খুব ভালোভাবে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েছি। তো ওখানে কিন্তু এরকম ভান্ডারা রয়েছে, যেখানে প্রতিদিন ভক্তদেরকে এরকম সেবা করানো হয়। আর ভান্ডারাতে কিন্তু প্রচুর রকমের আইটেম ছিল, প্রসাদ ছিল, যেগুলো খেতেও কিন্তু দারুণ টেস্টি ছিল। রান্নাগুলো এতটা টেস্টি ছিল যে খিদের পেটে সেটি যেন অমৃত সমান লাগছিল। যেহেতু মন্দিরে পুজো দিব, সকাল থেকে কিছুই খেয়ে যায়নি, ভীষণই খিদা পেয়েছিল। আর তারপরে এখানে দেখলাম এত সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে, তো আমরাও এখানে ঢুকে নিয়ে প্রসাদ খেয়ে নিলাম। প্রচুর মানুষ এখানে প্রসাদ খাচ্ছে। এর বাইরেও একটা ভান্ডারের ব্যবস্থা রয়েছে, সেখানেও কিন্তু খিচুড়ি, সবজি, তারপর পায়েস, সেখানেও কিন্তু খাওয়ানো হচ্ছে।
আর এখানে অনেক রকমের জিনিস রয়েছে, এখানে রয়েছে ফল, রয়েছে চা বিস্কুটের ব্যবস্থা, জুস, আর তারপরে সমস্ত কিছু খেয়ে লাস্টে কিছু আখের রস খেয়ে